কিরে বোন, দিনে দুপুরে প্রতিবন্ধীদের মতো ধাক্কা খাচ্ছিস কেন? কোনো সমস্যা? মায়া মাথা নাড়িয়ে না বুঝালো ওর কোনো সমস্যা নেই। অবুঝ শ্রেয়া বুঝলো না মায়ার মতিগতি, বরং স্বাভাবিকের ন্যায় মায়ার বাহু টেনে কাজ ছড়িয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল। পিছনে হাঁটছিস কেন? চল আমার সাথে। মায়াকে নিয়ে শ্রেয়া স্টেজের একপাশে কোনায় দাঁড়ালো। সামনে স্টেজে একদল ছেলে মেয়ে গ্রুপ ডান্স করছে। শ্রেয়া হাতে তালি দিতে দিতে হইচই করে সেই ডান্স এনজয় করছে। মায়াও হাতে মেলাচ্ছে, তবে সে উৎফুল্লর নয়, বরং ভীষণ অমনোযোগী। সকল মনোযোগ এই মুহূর্তে ছাদের ওপর কোনায় দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। হৃদের অবস্থাও সেইম, হাতের গ্লাসটার চুমুক দিচ্ছে আর মায়ার দিকে সেই তখন থেকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া যতবার হৃদের দিকে চোখ তুলে তাকাচ্ছে ততবারই দৃষ্টিতে দৃষ্টির মিল ঘটছে, আর মায়া লজ্জা পাচ্ছে। হৃদ খুবই মনোযোগ দিয়ে মায়ার সেই লজ্জা মিশ্রিত মুখটা পরখ করছে। আয়ন সবে এসেছিল ছাদে জুয়ের খোঁজে। এতক্ষণ রাদীপ আসিফের ব্যান্ডেজ করেছিল। সকল ঝামেলা মিটিয়ে মাত্র অবসর হলো। জুয়ের সাথে তার দেখা করার কথা ছিল সেই সন্ধ্যার দিকে, অথচ এখন রাত 9টা বাজতে চলল, এখনো সে দেখা করতে পারেনি। এর মাঝে আয়ন ছাদে ওঠার সময় নিচে আরিফকে দেখেছিল ড্রাইভারকে বলতে তাদের যাওয়ার গাড়িগুলো বের করতে। হয়তো এখন চলেও যাবে তারা। যাওয়ার আগে জুয়ের সাথে একটু দেখা করা দরকার আয়নের। আয়ন কপালের এক পাশ চুলকে জুয়ের খোঁজ করতে গিয়ে দেখলো সেজুতির পাশে জুই দাঁড়িয়ে ডান্স এনজয় করছে। আয়ন সেদিকে এগোতে গিয়েও এগোলো না। আশেপাশের মানুষের ভিড় বেশি। এই মুহূর্তে জুইকে ডেকে দেখা করাটা ভালো দেখাবে না বলে আয়ন মত বদলালো। ফিরে আসতে চেয়ে চোখ পড়লো মায়ার দিকে। আয়ন হালকা কপাল কুঁচকালো। মায়ার মতিগতি বোঝার জন্যে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো মায়াকে। দেখা গেল মায়া অকারণে বারবার লজ্জায় সিটিয়ে যাচ্ছে, আবারও মিটমিট করে হেসে কোনায় তাকাচ্ছে। আয়ন মায়ার লজ্জা আর মিটমিট হাসির সুর ধরে চট করে বুঝে গেল আজ প্রকৃতিতে প্রেমের লক্ষণ। কিন্তু মায়ার এত প্রেম আর ভাবসাব কার সাথে? হৃদ কি জানে তার বউ প্রেমে পড়েছে অন্য কারো? যদি জানে তাহলে তাণ্ডব তো আজ একটা এখানে হয়েই যাবে নিশ্চিত। আয়ন মায়ার দৃষ্টি অনুসরণ করলো। কে জানে মায়া দয়া ছেড়ে হৃদ খানের বউয়ের দিকে নজর দিল, সেটা দেখতে চাইলো। তারপর চট করে ঘাড় ঘুরিয়ে মায়ার দৃষ্টি অনুযায়ী ছাদের কোনায় তাকাতেই দেখলো হৃদ দাঁড়িয়ে লেমন জুসের গ্লাসটা নিয়ে। আয়ন মুহূর্তেই হেসে ফেললো। আগুন দুই দিক থেকেই লেগেছে তাহলে। সে এবার একটু কেরোসিন ঢেলে আগুনটা না হয় আরো বাড়িয়ে দিল। আয়ন স্টেজের দিকে না গিয়ে উল্টো পথে হৃদের কাছে গেল। হৃদের পাশাপাশি দাঁড়াতে দাঁড়াতে হেয়ালি করে বলল, কিরে ভাই, যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে বউকে চোখ চোখ দিয়ে প্রেগনেন্ট করে ফেলবে। কুনজর দিস কেন? চোখ সরা। হৃদ অনেকটা বিরক্তি নিয়ে আয়ানের দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ ঘোরালো মায়ার উপর। আয়ন হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াকে দেখলো সেও। তারপর পুনরায় হৃদের দিকে তাকালো। কিছু একটা ভাবতে আয়নের মনে একটা প্রশ্ন জাগলো। মায়া কি হৃদের ব্যাপারে সব জেনে গেছে? কিন্তু কিভাবে? হৃদ কি সব বলে দিয়েছে? ভাবনাটা আয়নের মাথায় আসতেই চট করে হৃদকে প্রশ্ন করে জানতে চেয়ে বলল আয়ন। মায়া কি তোদের সম্পর্কে কথা জেনে গেছে হৃদ? হৃদ মায়ার দিকে দৃষ্টি স্থির রেখে অন্যমনা গলায় বলল, বুঝতে পারছি না তো, তবে মতি গতি তো তাই বলছে। কিছু বলেনি মায়া? না। তুই জানতে চেয়েছিলে? না। তাহলে কিছু না। মায়া কি কিছু না জেনেই তোর সাথে প্রেম করছে? হৃদ তৎক্ষণাৎ আয়নকে উত্তর না দিয়ে চট করে বলল আয়নের মুখের দিকে, ওরা প্রেম করছে মানে? হৃদ কৌতূহল নিয়ে জানতে চেয়ে আয়নকে বলল। আমরা প্রেম করছি। হৃদের কথায় আয়ন স্বতঃস্ফূর্তির সাথে বলল, হ্যাঁ, তোদের দুজনের মতিগতি তো তাই বলছে। এই মুহূর্তে তোদের দুজনকে যে কেউ দেখলে বলে দিবে তোদের মধ্যে গভীর প্রেম টেমের সম্পর্ক চলছে। হৃদ সামনে ঘুরে মায়ার দিকে তাকিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে বলল। হুম। আয়ন হৃদের দিকে একটা ভ্রু উঁচিয়ে তাকিয়ে বলল, হুম। কি তোরা কি সত্যি রিলেশনে আছিস হৃদ? আমি বলতে পারছি না, সব ম্যাডামই জানে। ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করো সে আমার সাথে রিলেশনে আছে কিনা।
হৃদের ঘুরপ্যাচের কথায় আয়ন বুঝতে পারল হৃদ এখনো নিজের সম্পর্কে মায়াকে কিছুই বলেনি। কিন্তু মায়ার হৃদের প্রতি হঠাৎ এই আকর্ষণটা কিসের? যদি না চিনে হৃদকে, নাকি মায়া জানে হৃদের সম্পর্কে, শুধু হৃদই বুঝতে পারছে না মায়া হৃদকে চিনতে পেরেছে কিনা। আচ্ছা, হৃদ যদি জানে মায়া তার স্বামীকে চিনতে পেরেছে, তাহলে হৃদ কি করবে? ওইদিকে শশীকে নিয়েও হৃদের পরিবারের বিয়ের কথা হচ্ছে। আয়ন সেটা নিজ থেকে শুনে এসেছে। ফাহাদের বিয়েটা হয়ে গেলেই হৃদ আর শশীর বিয়েতে হাত দিবেন হেনা খান। তাহলে মায়ার কি হবে? আয়নের মনে একটা প্রশ্ন জাগলে সে কৌতূহলে হৃদকে প্রশ্ন করে বলে, যদি জানিস মায়া তোকে চিনতে পেরেছে তাহলে কি করবি? সংসার করব। মানে তুই সংসার করবি? হ্যাঁ। যদি মায়া না মানে, তোর সাথে সম্পর্ক ভাঙতে চায়, তাহলে যেতে দিবি? রাতের শেষ প্রহরে ঘড়ির কাঁটা ভোর 4টার দিকে। ধরণীতে আজান পড়তে আরো অল্প সময় বাকি। মাত্র মুক্তার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মেয়েরা যার যার রুমে গিয়ে শুলো গাদাগাদি করে। আজ বিয়ে বলে কথা, তাই বাড়ির বড়দের চোখে ঘুম নেই। আরিফ সহ তার বাবা চাচারা সবাই বিয়ের বাড়ির খাবার দিকটা সামলাচ্ছে। গরু জবাই রেখে শুরু করে বাবুর্চির কাজের পরিশোধ করছে এক একজন। বাড়িতে বড়রা ছাড়া বাকি সবাই ঘুমিয়ে যাচ্ছে একটু আরামের জন্য। প্রত্যেকটা রুমেই মেহমানরা গাদাগাদি করে শুয়ে। মায়া আর জুয়ের রুমে ওদের দুজন ছাড়া আরো 5 সদস্য উপস্থিত। বাকি 5 জন মায়া আর জুয়ের স্কুল ফ্রেন্ড। 7 সদস্যের মেয়েরা এলোমেলোভাবে রুমের খাটে আর নিচে জায়গা করে শুলো। মায়ার জায়গা হলো নিচে। জুই ক্লান্তিতে আজ আর ফোনের খোঁজ করলো না, বরং অনেকটা অভিমান নিয়েই ফোনে কথা না বলে শুয়ে পড়েছে খাটের এক অংশে। আজ জুয়ের ফোনে কথা বলার কারণটা হলো, রাদীপ বিয়ে বাড়িতে উপস্থিত থেকেও জুয়ের সঙ্গে দেখা করেনি। সেই জন্য জুই অভিমানে অভিযোগ তুলে ফোন আলাপ না করেই ঘুমিয়ে পড়েছে। মায়া মাত্রই গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলো। ড্রিম লাইটের আলোয় দেখলো বান্ধবীদের রুমে এলোমেলোভাবে ঘুমিয়ে রাখতে। মায়া মাথায় তোয়ালে পেঁচিয়ে পা টিপে টিপে ড্রেসিং টেবিলের সামনে গেল। রুমের নিচে শোয়ার জায়গা করায় মায়া অন্ধকারে হাঁটতে একটু অসুবিধে হলেও বটে। মায়ার সাথে নিচে সুমি আর মাইশা শুয়ে। বাকি 4 জন আড়াআড়িভাবে জুয়ের সাথে খাটে গাদাগাদি করে ঘুমিয়ে। মায়া ড্রেসিং টেবিলের উপর থেকে গায়ের ওড়নাটার সাথে ফোনটাও হাতে নিল চার্জার থেকে খুলে। মাথায় পেঁচিয়ে রাখা তোয়ালেটা খুলতে খুলতে আবছায়া অন্ধকারে হাঁটলো রুমের বারান্দার দিকে। তোয়ালেটা বারান্দার একপাশে মেলে দিয়েই ভেজা চুল পিঠে ছড়িয়ে ফোন নিয়ে বসলো বেতে মুড়ায়। ফোনের ডায়াল নাম্বারে ফটাফট হৃদের মুখস্থ নাম্বারটা টাইপিং করে কল মিলিয়ে কানে ধরলো। ভোর 4টার দিকে হৃদ মায়ার কল রিসিভ করবে কিনা তা না জেনে কল দিল মায়া। তবে মায়ার বিশ্বাস আজ মায়ার কলটা রিসিভ হবে। আজ হৃদ মায়ার প্রতি অভিমান করে মায়াকে দূরে সরিয়ে রাখবে না। মায়া জানে এত রাতে হয়তো হৃদ ঘুমিয়ে আছে, কিন্তু মায়ার ভিতরকার অস্থির ছটফটে সে ঘুমাতে পারছে না বলেই হৃদকে কল দিয়ে বসলো। যবে থেকে মায়া বুঝতে পেরেছে হৃদ মায়ার নিখুঁত স্বামী হয়, তখন থেকে মায়া ব্যাকুল হয়ে আছে হৃদের সাথে একটু কথা বলবে বলে। এমন না মায়া হৃদকে বলে দিবে যে সে হৃদকে চিনতে পেরেছে স্বামী স্বরূপ। মায়া এমন কিছুই করবে না। হৃদকে ভুলেও জানতে দিবে না যে মায়া সবটা জেনে গেছে। বরং মায়া সেই আগের মতোই অজানা অচেনা একজন হয়ে থাকবে আর হৃদকে জ্বালাবে। এই লোক মায়াকে কম হেনস্থা করেনি, সবটা জেনেও চুপচাপ অজানা হয়ে বসেছিল। মায়াকে সাহায্য করার নাম করে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। এবার মায়াও হৃদকে হেনস্থা করবে, তবে অন্যভাবে। হৃদ মায়াকে শারীরিকভাবে কষ্ট দিত আর মায়া হৃদকে মানসিক কষ্ট দিবে। এই লোকের কলিজা জ্বালিয়ে পুড়িয়ে ছাই না করলে মায়া নামও মায়া না। এই লোকের জন্য মায়া কি না কি করলো। শেষ পর্যন্ত সে স্বামী খোঁজ করতে গিয়ে এই লোকের পায়ে পড়লো, অথচ মায়ার স্বামী সে নিজেই ছিল। মায়ার অস্থির ছটফটে দেখে পৈশাচিক আনন্দ নিয়েছে। এবার মায়াও ছেড়ে দিবে না, সহজে ধরা দিবে না এই লোককে। মায়া কিছুই জানে না, অজানা হওয়ায় ভান ধরে এই লোককে কলিজা ছিঁড়ে খাবে। পরকীয়া প্রস্তাব দেয় না মায়াকে, ঠিক আছে, মায়াও এই লোককে বোঝাবে যে পরকীয়া কাকে বলে। মায়া বেতে মুড়ায় পা ঝুলিয়ে বসলো। 2 পা দোলাতে দোলাতে পরপর হৃদকে কল দিল। প্রথমবার কলটা রিসিভ না হলেও দ্বিতীয়বার ঠিকই হলো। মায়া কিছু বলার আগে ওপাশ থেকে মিষ্টি স্বরের একটা মেয়ের সালাম ভেসে আসলো। মায়া বুকটা মুহূর্তেই ধুক করে উঠল। হৃদের ফোনে মেয়েলি কণ্ঠ শুনে থমকে বসলো। অজানা ভয়ে বুক ভারী হলো। উৎফুল্লতা দোলানো
পা দুটোও থেমে গেল। কান খাড়া হলো, দৃষ্টি কুঁচকে আসলো। মায়ার নিশ্চুপতা বুঝে ফোনের ওপাশ থেকে আবারও মিষ্টি কণ্ঠের স্বর ভেসে আসলো। হ্যালো, কে বলছেন? আমাকে শুনতে পাচ্ছেন? মায়ার কুচকানো ভ্রু সোজা হলো। এত রাতে হৃদের ফোন কার কাছে হতে পারে ভেবেই তীক্ষ্ণ গলায় পাল্টা প্রশ্ন করে বলল। আপনি কে? আমি শশী। আপনি কে মিস? শশীর পরিচয় পেয়ে মায়া মুখ ভারী হলো। অজানা কষ্টে কণ্ঠে কথা আটকে আসলো, ঠোঁট কাঁপলো কান্নায়। শশীর সাথে হৃদের সম্পর্কের কথা মায়া আগেও অনেকবার শুনেছিল, কিন্তু তখন মায়া তেমন একটা পাত্তা দেয়নি এই বিষয়ে, কারণ মায়া তখন জানতো না হৃদ খান মায়ার নিখোঁজ স্বামী হয় সেটা। মায়ার আজ খানবাড়িতে যাওয়া অবধি চাইতো হৃদের সাথে শশীর বিয়ে হোক, কিন্তু এখন সেই একই চিন্তা করতে গেলে মায়া মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় মনে হয়। মায়া এখন আর তেমন কিছুই চাই না। মায়া নিজের স্বামীকে না দেখে এতই ভালোবেসেছিল যে সামনে হৃদ খান হোক আর যেই হোক না কেন, মায়া সাদরে নিজের স্বামী হিসেবে সেই মানুষটাকে গ্রহণ করত। কিন্তু তাই বলে মায়ার কোনো দুশ্চরিত্রের মানুষকে স্বামী হিসেবে মানবে কখনোই? এখন ভোর 4টার দিকে। এত রাতে হৃদের ফোন শশীর কাছে, মানে শশীও হৃদের সাথে আছে। দুজন একত্রে কি করছে? আচ্ছা, দুজন কি একই রুমে? দুজনের সম্পর্ক এতটা ডিপ হয়ে গেছে? মায়া কি দুজনের মাঝে চলে আসলো? মায়ার ধ্যান আবারও ভাঙলো শশীর মিষ্টি স্বরের কথায়। শশী সেই আগের ন্যায় মায়ার উদ্দেশ্যে বলল, হ্যালো মিস, শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, কোথায়? কাকে চাই আপনার? উনি কোথায়? শশী সন্দেহ গলায় জিজ্ঞাসা করলো। উনি কে? ফোনটা যার সে কোথায়? জি, সে রুমে। কিন্তু আপনি কে? ওনার ফোন আপনার কাছে আপু? হ্যাঁ, কিন্তু আপনি কে? ফোনের নামটা সেভ আছে আপু, সেখান থেকে দেখে নিন। ফোনে বেয়াদব বউ নামে নাম্বারটা সেভ, কিন্তু হৃদ খানের তো বিয়ে হয়নি। আমি তার ফিয়ান্সে। তাহলে আপনি কে? আপনি ফিয়ান্সে? হ্যাঁ, কিন্তু টুট করে মায়ার কলটা কেটে গেল। শশীর বাকি কথাগুলো শোনার আগেই মায়া কলটা কেটে দিয়েছে। শশী সত্যি বলেছে, মায়া জানে হৃদ শশীর বিয়ে নিয়ে মায়া অনেকবার খানবাড়িতে কথা বলতে শুনেছে। তখন মায়ার এত গায়ে লাগেনি বিষয়টা, কিন্তু এখন বুক কাঁপছে এই একই কথাটা শুনতে। হাহাকার করে চলছে মায়ার মন। মায়ার হঠাৎ করেই যেন কিছুই ভালো লাগছে না। অসহ্য তেতোয় ভরে উঠল মন। হাতের ফোনটা ঠাস করে ফেললো পাশের চেয়ারটায়। মাথা ঝুঁকে দুহাতে মুখ ঢেকে নিঃশব্দে ফুপিয়ে উঠল। আর তাতে মায়ার ভেজা চুল পিঠ গলিয়ে পড়ল ফ্লোরে। চুলের সিক্ত পানিতে ফ্লোর স্যাঁতসেঁতে ভেজা হলেও মায়া সেদিকে লক্ষ্য করলো না। নিজেকে শুধু তৃতীয় পক্ষ মনে হলো। দুটো মানুষের সম্পর্কে সে তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে, এমন যার কোনো মূল্য নেই। একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি শুধু আগাছার ন্যায় হয়, যাকে মানুষ তুচ্ছ মনে করে দিন শেষে উগড়ে ফেলে অপ্রয়োজনীয় জিনিসের মতন। মায়া নিজেকে শুধু তাই মনে হলো হৃদ আর শশীর সম্পর্কে। হবে নাই বা কেন? এই ভোরে শশীর হাতে হৃদের ফোনটা থাকা মানে দুজন এই রাত্র পর্যন্ত একত্রে আছে। মায়া কি কোনো ভুল পথে পা বাড়ালো? হৃদ খানকে দই নৌকায় পা দেওয়া মানুষ বউও রাখবে, আবার গার্লফ্রেন্ড চালাবে? মায়া তো স্বেচ্ছায় হৃদ খানের মতন মানুষের সাথে জড়াতে চায়নি, কিন্তু মায়ার ভাগ্য মায়াকে বাজেভাবে জড়িয়ে ফেলেছে এই সম্পর্কে। মায়া এখন কি করবে? হৃদ খান যদি শশীকে বিয়ে করতে চায়, তাহলে মায়ার কোনো ক্ষমতা নেই সেটা ঠেকানোর। তাছাড়া দেখা গেলে হৃদ খানের সঙ্গে শশীর মতন পারফেক্ট কাউকেই মানায়। শশী পড়াশোনায় ওয়েল এডুকেটেড, দেখতেও মায়ার থেকে উঁচু লম্বা আর সুন্দর, হৃদের হাইটের সাথে যায়। সবচেয়ে বড় কথা, মায়া মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ মেয়ে। শশীর মতন অসাধারণ টাকা পয়সাওয়ালা পরিবারের কেউ নয় সে। হৃদ খানের বংশ স্টেটাস সাথে শশীর মতন কাউকে মানায়, মায়াকে নয়। মায়া শুধু শুধু অমন মরিচিকার পিছনে ছুটে নিজের আত্মসম্মান খোয়াচ্ছে। মায়াকে কখনো হৃদ খানের বড়লোকি পরিবার মেনে নিবে না। তারা শশীকেই হৃদের বউ হিসেবে খানবাড়িতে চায়। মায়া শশীর সম্পর্কে শুধু তৃতীয় ব্যক্তি ভূমিকা পালন করছে, এর বেশি কিছু নয়। যতই হৃদ খান মায়ার প্রতি আগ্রহ দেখাক না কেন, শশীর সাথে যে হৃদের একটা সম্পর্ক আছে সেটা তো মিথ্যা নয়। এই সম্পর্ককে কথা সবাই জানে, এমনকি হৃদ নিজেও কখনো অস্বীকার করেনি শশীর সাথে এই সম্পর্কটা নিয়ে। এমনটা তো হতে পারে হৃদ মায়াকে বউ হিসেবে চেনার পর মায়ার প্রতি ইন্টারেস্ট ফিল করায় শশীর সাথে চিট করছে।
সে আসলে দুই নারীতে আসক্ত। এখন মায়ার উচিত না রিদ খান থেকে নিজেকে দূরে রাখা? অবশ্য উচিত। যে লোক বউ রেখে এত রাতে গার্লফ্রেন্ডের সাথে রাত কাটায়, সে লোক আর যাই হোক না কেন সে মায়ার স্বামী হতে পারে না। মায়া জীবনে সে সবাইকে ক্ষমা করবে, কিন্তু এমন কোনো লোককে গ্রহণ করবে না যে শরীরের তাড়নায় অন্য নারীকে ছুঁয়ে দেয়। দরকার হলে মায়া নিজের জান দিবে, তারপরেও নাম দিবে না। সে এই রিদ খানকে কখনো গ্রহণ করবে না যদি শশীর সাথে রিদের রাত কাটানোর বিষয়টা সত্যি হয়। বিয়ে বাড়িতে এত হইচইয়ের মধ্যেও মায়া চুপচাপ। বিয়েতে মায়ার মধ্যে খুবই বেশি উৎফুল্লতা না দেখা গেলেও একদমই নীরবতা দেখা যায়নি। সবার মতো করেই বোনের বিয়েতে সাজগোজ করলো। সুন্দর দেখতে একটা পাকিস্তানি জামা পরলো সাদার মধ্যে। জয়ও সেম তাই পরলো। মায়া মাথায় হিজাব করতে গিয়েও করলো না রিদের কথা মনে করে। রিদের তো শশীর সাথে সম্পর্ক আছে, তাহলে মায়া কেন রিদের কথা মেনে হিজাব পরবে না? মায়া অনেকটা জেদ ধরেই হিজাব পরলো না, বরং বিয়ের গেট বরের সাথে রিদকে দেখতে না পেয়ে আরো হতাশ হলো। মায়া প্রথম থেকেই জানতো রিদ বিয়ে বাড়ির ঝামেলার মধ্যে সে আসবে না, হলোও তাই। কিন্তু তারপরও মায়া অবুঝ মন রিদের অনুপস্থিতিতে আরো বিষিয়ে গেল। গাল ফুলিয়ে পার করলো সম্পূর্ণ বিয়েটা। দেখা গেল বরযাত্রীতে ফাহাদের সঙ্গে সকলেই উপস্থিত ছিল, এমনকি আয়ন, রাদীপ এই দুজনও ছিল। তাহলে সবার সাথে রিদ আসলে কি এমন হতো? এই রিদের জন্য আসিফও কোথাও যেতে পারে না, নিজেও চায় না, আবার আসিফকেও যেতে দেয় না। মন খারাপে মায়া বউ বিদায়ের সময় বরযাত্রীর সঙ্গে যেতে বেঁকে বসলো। যাবে না বলে জুইও মানা করলো যেতে। এদিকে মায়ার মা জুইকে মুক্তার সঙ্গে যেতে আদেশ করলেও মায়াকে যেতে কড়াকড়িভাবে নিষেধ করলো। সামনে মায়ার বিয়ে, এই অবস্থায় মায়াকে কোথাও যেতে দেওয়া দৃষ্টিকটু দেখায় বলে তিনি যেতে নিষেধ করলো। কিন্তু জুই মায়াকে ছাড়া একা কোথাও যেতে নারাজ বলে বাধ্য হয়ে মায়াকে যেতে দিলেন তিনি। নাদিম অবশ্যই মায়ার যাওয়া নিয়ে তেমন আপত্তি জানায়নি, বরং সে নিজ থেকেই মায়ার যাওয়া নিয়ে আরিফ অনুরোধ করে জানায় মায়া ছোট মানুষ, বড় বোনের বিয়ের আনন্দ যেন মাটি না হয়, সেই জন্য মায়াকে বরযাত্রীর সঙ্গে যেতে দিতে। নাদিমের পরিবার মায়ার বোনের শ্বশুর বাড়িতে যাওয়া নিয়ে কোনো আপত্তি নেই, এটাও শিওর করে। মায়ার মন খারাপের উদাসীনতা আকাশ সম হলো যখন দেখলো মায়ার পাশের সিটে শশী বসেছে। মায়াকে দুঃখের সাগরে ভাসিয়ে কি সুন্দর হাসি হাসি ভাবে ভদ্রতা দেখিয়ে মায়ার সঙ্গে কথা বলছে শশী। মায়া যতই শশীর সাথে কথা বলছে ততই যেন হতাশ হচ্ছে। মায়া মনে হচ্ছে শশীর থেকে পারফেক্ট মেয়ে আর হতেই পারে না। কথাবার্তায়, আচার ব্যবহারে যথেষ্ট ভদ্র। এই যে মায়া এত মন খারাপ করে বসে আছে, সেটা কিভাবে যেন শশী বুঝতে পেরেই মায়াকে হাসানোর চেষ্টা করছে। অথচ মায়া শশীকে কিভাবে বলবে যে সে আসলে শশীর জন্যেই মন খারাপ করে বসে আছে? মায়ার নিজেকে খুব ছোট মনে হলো। কষ্ট বুক ভারী করে তাকালো কোলের উপর শশীর ফর্সা হাতটার দিকে। কি সুন্দর ঝলমল করছে। মায়া শশীর হাতের সাথে নিজের হাতের তুলনা করলো। মায়া হাতটা হলুদে ফর্সা বলে মায়ার মন কেমন অসন্তুষ্ট হলো। শশীর মতন সাদা ফর্সা হলেই তো মায়া শশীর বরাবর হতে পারত। মন খারাপে সারাটা রাস্তা মায়া ঘুমের ভান ধরে শশীকে এড়াতে জুয়ের কাঁধে মাথা ফেলেছিল, কিন্তু শশীর মায়ার কষ্টটা দ্বিগুণ বাড়িয়ে জুয়ের কাঁধ থেকে মায়ার মাথাটা নিজের কাঁধে নিল, যাতে জুয়ের কষ্ট না হয়। শশীর এত ভালো আচরণে মায়া সত্যি সত্যি কেঁদে বসলো। ঘুমের মধ্যে ফোঁপানোর শব্দে শশী তাড়াহুড়োই মায়ার কাঁধ চেপে মুখে তুলে জিজ্ঞাসা করতে লাগলো মায়ার কি হয়েছে, কেন কান্না করছে সে। মায়াকে নিয়ে শশীর এত অস্থিরতা দেখে মায়ার কান্নার বেগ আরো বাড়লো। মায়া কিভাবে বোঝাবে শশীকে যে ওকে দেখেই তো মায়ার কান্না পাচ্ছে। রাত 9টা পেরিয়ে 10টার ঘরে। ফাহাদের 3তলা বাড়িটি মেহমানে ঠাসা। বাড়ির বড়রা নিজ তলায় মেহমানদের খাবারের তদারকিতে ব্যস্ত। মুক্তাকে বসানো হয়েছে ফাহাদের পাশের ঘরটায়। মায়া জুই এতক্ষণ মুক্তার সাথেই বসেছিল, কিন্তু মুক্তাকে এখন ফ্রেশ করাতে এসেছে ফাহাদের কাজিন ভাবিরা। সেই জন্য মায়া আর জুই সেজুতির সঙ্গে দোতলায় ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। মায়ার মন খারাপে জুইয়ের পাশে চেপে বসে। ফাহাদের বাসায় এসেও মায়ার অবুঝ মন রিদের খোঁজ করেছিল, কিন্তু আয়নের কাছে জানতে পারলো রিদ বিয়ে বাড়িতে আসেনি, তার এসব পছন্দ না। মায়া যে ফাহাদের বাড়িতে আসলো তারপরও তাকে একটাবার দেখতে আসলো না রিদ। আসলে মায়া ঠিকই ভাবে রিদ খান মায়াকে পছন্দই করে না। মায়ার মন খারাপের মধ্যেই সেজুতি টুথ আর ডেয়ার খেলার আয়োজন করে বসলো।
সোফার টেবিলের উপর বোতল রেখে তাতে সবাই গোল হয়ে বসলো। মায়া অবশ্য খেলতে চাইলো না, কিন্তু সে যদি মুখের উপর না করতে পারেনি বলে সেও চুপচাপ বসলো। খেলায় মায়া, জয়, সেজুতি, শ্রেয়া আর সেজুতির কয়েকজন কাজিন বোনদের মধ্যে চলল। একত্রে খেলা যখন জমে উঠল তখন মায়াও নিজের মন খারাপের দুঃখ ভুলে গিয়ে আনন্দে মেতে উঠল। উৎফুল্লতা নিয়ে বোতল ঘুরিয়ে এক একজনকে ট্রুথ অর ডেয়ার দিল। শেষবার যখন জুই বোতল ঘোরালো তখনই দোতলার ঘরের দরজা দিয়ে ড্রয়িং রুমে হাজির হলো রিত, রাদীপ, আয়ন। মেয়েদের খেলার হইচইয়ের মাঝে সবাই প্রথমে ছিল তিনজনকে তেমন লক্ষ্য না করলেও শেষে যখন বোতল ঘুরে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকা হৃদের মুখোমুখি পড়ল তক্ষুনি মায়ার দৃষ্টি গেল হৃদের দিকে। মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হৃদ মায়ার উৎফুল্লর মুখটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়া হৃদের তীক্ষ্ণ নজরে হঠাৎই গাল ফুলালো। সে যদি যখন বোতলটা তুলে আবারও রাউন্ড দিতে নিবে তক্ষুনি বাধা দিল মায়া। সে যদি মায়াকে বাধা দিতে দেখে আপত্তি জানিয়ে বলল, আরে বোতলটা তো কারো দিকে ঘুরে পড়েনি মায়া, বোতলের মুখ তো দরজার দিকে ঘুরে আছে, তাহলে কাকে ধরবে তুমি? মায়া বোতলটা দিক অনুসরণ করে দরজার সামনে হৃদের দিকে এক পলক আর চোখে তাকিয়ে সেজুতিকে আঙ্গুল দিয়ে হৃদকে দেখিয়ে বলল, এখন তোমার ভাইয়ের টার্ন আপু। বোতল যার দিকে ঘুরেছে এখন সে উত্তর দেবে আপু। মায়া কথায় সবাই ঘাড় ঘুরে দরজার দিকে তাকালো। দরজার সম্মুখে আয়ন, রাদিফের মধ্যস্থে হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে উঠল। সেজুতি ভয়ে মায়াকে আবারও বাধা দিয়ে বলল, আরে এসব কি বলছো তুমি? রিত ভাইয়া কি আমাদের সাথে খেলছে নাকি যে বোতল ঘুরলেই হলো? তুমি ছাড়ো এসব, আমি আবার নতুন করে বোতল ঘুরাচ্ছি। মায়া জেদি গলায় সেজুতিকে শুধিয়ে বলল। উনি উত্তর দেবে আপু। সেজুতি কিছু বলার আগে শ্রেয়া মায়ার হাত চেপে বাধা দিয়ে চাইল, মায়া, তুই হৃদ ভাইকে এসবের মধ্যে টানিস না বোন। হৃদ ভাই যে রাগী মানুষ, তোকে। শ্রেয়ার কথার মাঝেই মায়া দরজার সামনে দাঁড়িয়ে থাকা হৃদের উদ্দেশ্যে প্রশ্ন করে বলল। কাল রাতে কোথায় ছিলেন আপনি? মায়া প্রশ্ন করার ধরনে প্রশ্ন কম, হৃদ থেকে কৈফিয়ত চাওয়া বেশি মনে হলো সবার। উপস্থিত সবাই কেমন বিস্ময়ে মায়ার সাহসিকতার দিকে তাকিয়ে। শ্রেয়া তো ভেবেই নিয়েছে হৃদ মস্ত বড় একটা ধমক দিবে মায়াকে, অথচ মায়ার এমন অদ্ভুত প্রশ্নটা করার কয়েক সেকেন্ড পরও পরিবেশ নীরব। হৃদ কিছুই বলল না মায়াকে। মায়া তখনও অস্থির ন্যায় উত্তরের আশায় হৃদের মুখের দিকে তাকিয়ে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি খানিকটা নরম হয়ে আসলে 6 সেকেন্ডে মাথায় নীরবতা ভেঙে হৃদ সবাইকে অবাক করে দিয়ে মায়ার অদ্ভুত প্রশ্ন উত্তর দিয়ে ঠান্ডা গলায় বলল, রাতে আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। কোন বাড়ি? নিজ বাড়িতে। সাথে কে ছিল? আসিফ। একা ঘুমিয়েছেন? হ্যাঁ। সত্যি? হুম। আহা কি প্রেম! আয়ন হৃদের পাশে দাঁড়িয়ে হেসে বিড়বিড় করে কথাটা বলল। চতুর হৃদ চট করে আয়নের কথাটা শুনেই ভ্রু কুচকে তাকালো আয়নের দিকে। আয়ন হৃদের দৃষ্টি বুঝে ফের গা জ্বালা ভাবে হাসলো। হৃদ বিরক্তি নিয়ে দৃষ্টি ঘোরালো মায়ার দিকে। মায়া কৈফিয়ত চাচ্ছে আর হৃদ কৈফিয়ত দেওয়ার মতন করে ভদ্রভাবে উত্তর দিচ্ছে দেখে হতভম্ব হয়ে এক একজন হা হয়ে গেল। একবার মায়ার দিকে তো অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদের জীবনে যে কাউকে কৈফিয়ত দিয়ে কথা বলেছে কিনা সন্দেহ, অথচ মায়া কৈফিয়ত নেওয়ার মতো করে একটা পর একটা প্রশ্ন করেই যাচ্ছে আর হৃদ তাল মিলিয়ে উত্তরও দিচ্ছে। এর মাঝে মায়া আবারও কৈফিয়ত চাওয়ার মতো করে বিনবিন গলায় বলল, কাল রাতে ফোন করেছিল আপনার? আসিফের কাছে। মায়া আর কিছু বলবে পাশ থেকে আয়ন ফোন কেটে মায়াকে শুধিয়ে বলল, হৃদের ফোনটা রাতে আমার কাছে ছিল, আসিফ দিয়েছিল, আমি শশীকে দিয়েছিলাম রাখতে। হৃদকে ঘিরে মায়ার সকল ভুলগুলো মুহূর্তেই ঝরঝর করে ভাঙা কাচের ন্যায় ভেঙে গেল। মায়ার সারাদিনের মন খারাপগুলো মুহূর্তেই শেষ হয়ে গেল। উজ্জ্বল আলোর ন্যায় চকচক করে উঠল মায়ার মুখশ্রী। ভুল ভেঙে যাওয়ার মুহূর্তেই লাজুক লতায় চট করে হেসে ফেললো মায়া। হৃদ দেখলো মায়া মুহূর্তেই পরিবর্তন হওয়া মুখটা, কিছু একটা আঁচও করে ফেললো সে। মায়া লাজুক লতায় সেটিয়ে ফের হৃদকে কিছু বলবে পাশ থেকে শ্রেয়া বিস্ময়ে টেবিলের নিচ থেকে মায়ার হাত চেপে বাধা দিয়ে বলল, বোন, এবার থাম, আর আগাস না। হৃদ ভাই, তুই ট্রুথ আর ডেয়ার নিতে পর্যন্ত দিলি না, তার আগেই গোয়েন্দার মতন প্রশ্ন শুরু করে দিলে। আরে ভাই,
ট্রুথ নিলেও তো মানুষের একটা বেশি প্রশ্ন করা যায় না, আর তুই আসামির মতন জেরা শুরু করিয়া দিছস ভাইয়ের সাথে। বোন তুই একটু থাম, নয়তো আমার ভাই রাইগা যাইব। মায়া সত্যি সত্যি থেমে যায় আশেপাশের সবার হতবাক দৃষ্টি দেখে। সবাই যে এতক্ষণ হৃদ মায়াকে লক্ষ্য করছিল সেটা বুঝতে পেরেই মায়া আরো লজ্জায় সিটিয়ে গেল। মায়া ধ্যান ভাঙতেই হাত বাড়িয়ে বোতলটা নিজের কাছে টানতে টানতে মিনমিন করে বলল। এবার আমি দেই। মায়ার বোতল রাউন্ডের মধ্যে হঠাৎ শশী আসলো ট্রেতে করে 3টে গ্লাসে করে পানি নিয়ে। আয়ন রাদিফের মতো করে হৃদকেও দেখলো সেই গ্লাসের পানি তুলে পান করতে। মুহূর্তেই মায়ার মন খারাপ হয়ে যায়, মুখে অন্ধকার ছেয়ে। হৃদ খালি গ্লাসটা ট্রেতে রাখতে রাখতে মায়ার অন্ধকার মুখটা পরখ করে নিল। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। ক্লান্তিতে সবাই সকাল সকাল শুয়ে পড়েছে। মায়াদের থাকার ব্যবস্থা হয়েছে মুক্তাদের পাশের রুমের সেজুতির সাথে। বিগত কয়েকদিনের বিয়ের ঝামেলায় সবাই আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল, তবে ঘুমিয়েছে কিনা জানা নেই। মায়া জুয়ের পাশ থেকে উঠে বসলো, ওড়নাটা গায়ে চাদরের মতন চড়িয়ে মাথায় কাপড় টানলো। উদ্দেশ্য 3তলায় উকি মারবে। মায়া শুনেছে হৃদ 3তলায় থাকছে। মায়া সেজুতিকে দেখলো শুয়ে শুয়ে ফোন চালাতে। মায়া মনে মনে একটা বুদ্ধি বের করে সেজুতিকে বলল মায়া উপরে যাবে শ্রেয়ার কাছে। শ্রেয়া মায়াকে মেসেজ করেছে 3তলায় যেতে। দুজন মিলে একটু ছাদে হাঁটাহাঁটি করেই আবার চলে আসবে মায়া। সেজুতি আর নিষেধ করলো না। মায়াকে যেতে দিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মায়া দোতলা ফ্ল্যাট থেকে বের হয়ে আশেপাশে তাকালো। মানুষের কলরব শোনা যাচ্ছে, তবে কম। হয়তো সবাই শুয়ে পড়েছে, এজন্য কম শব্দ পাচ্ছে মানুষের। মায়া আশেপাশে ফ্ল্যাটের দিকে তাকালো। সবগুলো ফ্ল্যাটের দরজা চাপানো ভেতর থেকে, ধাক্কা দিলেই খোলা যাবে। এমন তো অবস্থায় মায়া ভয় করলো 3তলায় যেতে। আবার শ্রেয়া 3তলায় আছে ভেবে মনে সাহস জুগিয়ে আস্তে ধীরে হেঁটে গেল উপরে। ঠিক একইভাবে 3তলার ফ্ল্যাটের দরজাগুলো ভেতর থেকে চাপানোর ছিল বলে মায়া আস্তে করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আশেপাশে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমে তেমন কেউ নেই, সবাই যার যার মতো করে রুমে শুয়ে। মায়া জানে শ্রেয়া কেন শুয়ে। সেজুতির সাথে যখন মায়া উপরে এসেছিল তখন দেখেছিল শ্রেয়া কোন রুমে শুয়েছে। এমনকি এটাও জানে হৃদের কোন রুমটাই থাকছে। মায়া ভাবলো শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের সামনে একবার উকি মারবে, লোকটাকে যদি দেখা যায় সেই আশায়। ভাবনা অনুযায়ী মায়া শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের দরজার সামনে গেল। দরজাটা ভেতর থেকে চাপানো দেখে ফাঁক দিয়ে উকিঝুঁকি মেরে দেখতে চাইলো ভেতরে কে। বেশ করে উকিঝুঁকি মেরেও যখন মায়া সুবিধা করতে পারলো না, তখন মায়া দরজার ফাঁকে এক চোখ রেখে উকি মারতেই পেছন থেকে কেউ মায়ার মাথা ঠোকা মারতে মারতে বলল, হ্যালো ম্যাডাম, আমাকে খুঁজছেন? হৃদ কণ্ঠে চমকে উঠে তৎক্ষণাৎ ধরফড়িয়ে পেছন ঘুরতেই হৃদের প্রশস্ত বুকের সাথে মায়ার মুখ ঠেকে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে ভারীটা খেয়েই মায়া পিছিয়ে যেতে চাইলো, পিঠ ঠেকালো দেওয়ালে। হৃদ মায়ার পিঠের সঙ্গে লেগে দাঁড়ানোতে কাঙ্ক্ষিত এই ধাক্কাটা লাগে। হৃদ জানতো এমনটা হবে, সে জেনে বুঝে মায়ার সঙ্গে লেগে দাঁড়িয়েছিল। মায়া হঠাৎ হৃদের উপস্থিতি পেতেই ভয়ে বুকে থুপথুপিয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিনিয়ে মিথ্যে বলল, আমি শ্রেয়াকে খুঁজছিলাম, মনে করেছিলাম এই রুমে শ্রেয়া আছে। তো পেয়েছেন শ্রেয়াকে? না। শ্রেয়ার বদলে আমাকে দিয়ে চলবে? চাইলে আমার সাথে ঘুমাতে পারেন, আমার বেড কিন্তু পুরাই খালি। হৃদের কথায় মায়া উত্তর করলো না, শুধু লজ্জা সিটিয়ে নত মস্তিষ্কের হয়ে দাঁড়ালো। গায়ের ওড়নাটা হাতে পেঁচিয়ে লজ্জায় হাঁসফাঁস করলো। হৃদ মায়ার লজ্জা দেখে যা বোঝার বুঝে নিয়ে নিজের দুহাত দেওয়ালে ঠেকিয়ে মধ্যস্থে মায়াকে রেখে মায়ার মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসেন নাকি পাগলামো করতে করতে চলে আসেন? বুঝিয়েন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। হৃদের কথায় মায়া উত্তর করলো না, শুধু লজ্জা সিটিয়ে নত মস্তিষ্কের হয়ে দাঁড়ালো। গায়ের ওড়নাটা হাতে পেঁচিয়ে লজ্জায় হাঁসফাঁস করলো। হৃদ মায়ার লজ্জা দেখে যা বোঝার বুঝে নিয়ে নিজের দুহাত দেওয়ালে ঠেকিয়ে মধ্যস্থে মায়াকে রেখে মায়ার মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসেন নাকি পাগলামো করতে করতে চলে আসেন? বুঝিয়েন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না।
মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে নইয়ে গেল, গলা শুকিয়ে এলো তৃষ্ণার্তে। তারপরও হৃদকে বুঝতে দিতে চাইল না যে মায়া হৃদের জন্যেই এসেছিল এখানে। বরং হৃদকে মিথ্যা বলতে চেয়ে রিনরিনিয়ে গলায় বলল মায়া। আমি তো শ্রেয়ার জন্য এসেছিলাম, ও নেই, আমি এখন যাই। আগের ন্যায় হৃদ একটু সুরে বলল। যাবেন কেন ম্যাডাম, আরেকটু থাকেন। ভালোই তো লাগছে, শ্রেয়া নেই তো কি হয়েছে, আমি তো আছি। সুন্দরী বেআইনের সঙ্গ দিব। বলেই হৃদ এমন ভাবে মায়ার গলা বেয়ে নিচে তাকালো যেন মায়ার ওড়না ভেদ করে হৃদ সবকিছু দেখে নিচ্ছে, অথচ মায়ার গায়ে বড় ওড়নাটা কাঁধ জড়িয়ে দুপাশে টানা। মায়া হৃদের দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে হাত কচলিয়ে মিনমিন গলায় বলল। আপনার দৃষ্টি বাজে। হৃদের তৎক্ষণাৎ উত্তর আসলো।